করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই শনির রাতের ৫৮তম আয়োজনে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আজকের এই এপিসোডের প্রথম ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম রাইসুল ইসলাম লিওন। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহতে। আর দ্বিতীয় যে ঘটনাটি আমরা পেয়েছি, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে রয়েছেন ওমানের মাস্কটে। ওনার নাম মোহাম্মদ আউয়াল ইসলাম নীরব। ওনার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বারিকোড করে afnanthehorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnanthehorworldmedia@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা কিন্তু ঘটনাগুলো শোনার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। তারা উৎসাহিত হবেন, তারাও তাদের জানাবে তাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বারিকোড করে afnanthehorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আফনান্স বিতে সাবস্ক্রাইব করেছেন কি? না করে থাকলে দ্রুত করে ফেলুন। আমাদের যে ইউটিউব চ্যানেল আরও একটা রয়েছে আফনান্স বি, সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও কিন্তু প্রতি রবিবার অমীমাংসিত রহস্য প্রচারিত হচ্ছে, আর প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডেও প্রচারিত হচ্ছে। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের যে প্রথম ঘটনাটি, এই ঘটনাটি এই লিওন ভাই, উনি বলতে পারেন যে ওনার পারিবারিক ঘটনা। তবে এই ঘটনার মেইন ভিকটিম তিনি একজন নারী, তার নাম শারমিন আক্তার হ্যাপি। তো কিভাবে লিওন ভাই ঘটনাটি পেলেন, এই বিষয়টা আমরা ঘটনার শেষ দিকে বলবো। লিওন ভাইয়ের বাড়ি কিন্তু পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে। আর ওনার মামা বাড়ি একই উপজেলা, অর্থাৎ পিরোজপুর জেলার সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামে। এই লিওন ভাই উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, নিঃসন্দেহে এটি খুবই শিক্ষামূলক একটি ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনায় যাব, এই ঘটনাটিও শিক্ষামূলক ঘটনা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। তো এই যে হ্যাপি আন্টি, আমি আন্টি বলে সম্বোধন করছি, শারমিন আক্তার হ্যাপি আন্টি, উনি যখন হাই স্কুলে পড়েন, এই 9-10 এরকম একটা সময়, আর সময়কালটা 1996 সালের দিকে এরকম একটা সময়, বা 97 সালের শুরুর দিকের মানে ঘটনা আর কি। তো উনি যখন স্কুলে আসা যাওয়া করতেন, উনারই আপন মামাতো ভাই, তিনি তাকে পথে ঘাটে বিভিন্ন সময় বিরক্ত করতো। এখন বাইরের কেউ না, আপন মামাতো ভাই এভাবে রাস্তাঘাটে তাকে ইভটিজিং করছে। তিনি কি বলতে চান এটা তো এই হ্যাপি আন্টি বুঝতেই পারেন যে তার আসলে কি বলার আছে। উনি এটা পাত্তা দিতেন না। এদিকে অন্যান্য ছেলেরা ডিস্টার্ব করলে যেভাবে প্রতিক্রিয়া দেখানো যায়, ওনার বেলায় তো সেটা দেখানো যাচ্ছে না, যেহেতু আপন মামাতো ভাই। উনি এড়িয়ে চলতেন, আর উনি যত এড়িয়ে চলতেন, এই মামাতো ভাইয়ের উপদ্রব বারবার মানে ততটাই বেড়ে যাচ্ছিল। একদিন এসে তার পথ আগলে দাঁড়ালেন এবং বললেন যে হ্যাপি, আমি তোকে বিয়ে করতে চাই। ওই দিন এই হ্যাপি আন্টির ভীষণ মেজাজ খারাপ হয়। উনি তখন পায়ের থেকে স্যান্ডেলটা খুলে দেখালেন যে দেখছেন আমার হাতে কি, এটা কিন্তু এখন মুখে মারবো, আবার যদি এরকম করা দেখি, বহুত করছেন আর না, আর যেন এরকম আর না দেখি, তাহলে কিন্তু আমি পারিবারিকভাবে সালিশ ডাকতে বাধ্য হবো। এতদিন কিন্তু মুখ বুঝেছিলাম, কিছুই বলি নাই। তো এতদিন তো আসলে হ্যাপি আন্টি বিভিন্নভাবে তাকে অ্যাভয়েড করেছেন। এই বিষয়গুলো ওই মামাতো ভাই স্বাভাবিকভাবেই নিয়েছেন, কিন্তু আজকের এই অপমানটা তার খুবই গায়ে লাগে, খুবই আত্মসম্মানে লাগে। ওই সময় এই মামাতো ভাই হ্যাপি আন্টিকে হুমকি দেন যে তোর এত দেমাগ না, ঠিক আছে আমি দেখবো তোর কোথায় বিয়ে হয়, তোর এমন অবস্থা আমি করবো, তুই দেখবি চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। এই কথা বলে ওখান থেকে চলে যায়। তো উনিও চিন্তা করলেন যে যেহেতু চরমভাবে তাকে অপমান করেছেন, এই ধরনের রিয়াকশন আসাটাই স্বাভাবিক। এরপর তো হ্যাপি আন্টি বাসায় চলে যান। এর অল্প কয়েকদিন পর থেকেই ওনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অসুস্থ, বিছানা ছেড়ে উঠতেই পারেন না, কি একটা সমস্যা। এদিকে ওনার শরীর কাবু হয়ে যেতে থাকে, কি হয়েছে না হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে পরিবারের লোকজন তো চিন্তিত হয়ে পড়েন যে কি ব্যাপার, সুস্থ স্বাভাবিক একটা মেয়ে স্কুলে যায়, হঠাৎ করে এই অবস্থা কেন হলো। এরকম কিন্তু বেশ কয়েকদিন চলতে থাকে। এদিকে হ্যাপি আন্টিও বুঝতে পারেন না সমস্যাটা কি, পরিবারের সদস্যরাও বুঝতে পারে না সমস্যাটা কি। তো এরকম সমস্যা তো হতেই পারে, হঠাৎ করে মানুষের অসুস্থতা হওয়াটা অস্বাভাবিক কিছু না। পরিবারের সদস্যরা অপেক্ষা করছে যে হয়তো বা সেটা দ্রুতই সমাধান হয়ে যাবে। এমনি টুকটাক যে চিকিৎসা আর কি, ঘরোয়া চিকিৎসা, সেটা করে যাচ্ছিলেন। অল্প কয়েকদিন পর, মানে এই সমস্যা শুরু হওয়ার অল্প কয়েকদিন পর, এক দুপুরবেলা
একজন ভিক্ষুক আসে, ভিক্ষুক এসে ভিক্ষা চায়। তখন হ্যাপি আন্টি, উনি তো বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না, ওই সময় আবার অন্য লোকজন কাজ করছিল বাড়ির, বিশেষ করে হ্যাপি আন্টির মা। তো তখন হ্যাপি আন্টি কষ্ট করে উঠে একটু চাল নিয়ে ওই ভিক্ষুককে ভিক্ষা দিতে যান। ওই ভিক্ষুক হ্যাপি আন্টির দিকে তাকিয়ে বলছে, মারে তোর তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, তুই কি বুঝতে পারছিস? তখন হ্যাপি আন্টি বলে যে না তো, আমি তো অসুস্থ বেশ কিছুদিন ধরে, আমি তো স্বাভাবিক অসুস্থতা মনে করতেছি, আমি তো বুঝতে পারতেছি না সমস্যাটা কি, বলে তোর মাকে ডাক। তখন এই হ্যাপি আন্টি তার মাকে ডাকে। মা আসার পর বলতেছে যে এই তোমার মেয়ের কি হয়েছে তুমি বুঝতে পারছো? বলে না তো, আমি তো বুঝতে পারতেছি না। তখন উনি বলতেছেন তোমার মেয়েকে তো ভয়ঙ্কর বান মারা হয়েছে, ওর অবস্থা তো খুব খারাপ। তখন এই হ্যাপি আন্টির মা বুঝতে পারে যে আসলেই তো এই বিষয়টা তো মাথায় আসে নাই। তখন পরিবারের সদস্যরা দ্রুত আশপাশ থেকে চলে আসে। ওই যে যিনি ভিক্ষুক, তার কাছে পরিচয় জানতে চান যে আপনি কে, কোত্থেকে আসছেন। তখন ওই ভিক্ষুক বলেন যে আমরা ফকিরি করি, ফকিরি গোছের লোক, মাঝে মাঝে আধ্যাত্মিক সাধনার জন্যই এদিক ওদিক ঘুরে বেড়াই, ভিক্ষা করি, এতে আত্ম অহমিকা দূরীভূত হয়। তো এই কারণে বের হয়েছি, এই এলাকায় আসছি, বিভিন্ন জায়গায় গেলে এই ধরনের সমস্যা চোখে পড়ে, তখন সেটা সমাধানের চেষ্টা করি। তখন ওই হ্যাপি আন্টির মা বলেন যে হ্যাঁ বাবাজি, আপনি এই কাজটা একটু সমাধান করতে পারবেন? তখন উনি বলেন আমি চেষ্টা করে দেখতে পারি আল্লাহর ইচ্ছায়। তো তার জন্য 21 টাকা দিতে হবে। 21 টাকা তো আসলে কোনো বিষয় না। তখন আর একটা বিষয় বলেন যে এক্ষুনি আমাকে পানি এনে দাও, কিন্তু কেমন পানি? খালের ঘোলা পানি, খালের যেই অংশে পানি ঘোলা হয়ে আছে, মানে কাদাযুক্ত পানি, ওইটা এনে দিতে হবে কিছুটা। এটা না পাওয়া গেলে উনি বলেছেন চালার পানি। চালার পানি কেমন? কোনো একটা নালা থেকে পানি বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে নালা থেকে একটা পানি যাওয়ার রাস্তা বের হয়ে গেছে, উপর থেকে নিচ দিকে নেমে যাচ্ছে, তো এই রকম পানি লাগবে। যদি ওইটা না পাওয়া যায়, এই পানি। তো এটা গোছানো একদম সহজ কাজ ছিল, কারণ ওনাদের বাড়ির বাইরেই এরকম খালের ঘোলা পানিও ছিল, আবার এই চালার পানিও ছিল। তো ওই সময় চালার পানিটা কাছাকাছি ছিল, তো সাথে সাথে ওই পানিটা নিয়ে আসা হয়। উনি কিছু একটা পড়েন, দোয়া পড়েন, দোয়া পড়ার পর 3 বার এই হ্যাপি আন্টির শরীরে পানি ছিটা দেন এবং বলেন যে বাকি যে পানিটা আছে মা, তুমি 3 দিন গোসল করবা, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল ওই সময়ের কাজ। উনি তো আল্লাহর রহমতে 3 দিন যখনই গোসল করেছেন, প্রথম দিন থেকে একটু সুস্থতা বোধ করছেন, 3 দিনের মাথায় একদম পুরোপুরি সুস্থ, আবার উনি স্কুলে যাওয়া শুরু করেছেন। এদিকে ঘটনা ঘটছে আর একটা, সেটা হচ্ছে এই হ্যাপি আন্টির তো বান্ধবীরা যারা ছিলেন, তারা জিজ্ঞেস করছে যে কিরে তুই এই কয়েকদিন স্কুলে আসলি না কেন? তখন উনি বান্ধবীদের কাছে খুলে বলছেন যে আমি তো এরকম অসুস্থ হয়ে গেছিলাম, বাসায় একজন ফকির আসছিল, এইভাবে আল্লাহর রহমতে আমি ভালো হয়ে গেছি। আসলে এই বান্ধবীদের ভেতরে ছিল ওই মামাতো ভাইয়ের মানে একটা চর, গুপ্তচর। যখন মামাতো ভাইয়ের কাছে খবর গেছে যে আরে এই হ্যাপি তো ভালো হয়ে গেছে, তখন এই মামাতো ভাইয়ের তো মাথায় বাজ পড়ছে, সর্বনাশ, তো ভালো হয়ে গেছে। তখন এই মামাতো ভাই কি করেছেন, উনি আর একজন কবিরাজের কাছে গিয়েছেন। সেই কবিরাজ বেশ কিছু জিনিস সংগ্রহ করতে বলে, যেমন হ্যাপি আন্টির মাথার চুল, ওনার ব্যবহৃত কাপড়ের টুকরো, তারপর উনি যেই বালিশে ঘুমান সেই বালিশের তুলা, উনি যেই ঘরে ঘুমান সেই ঘরের মাটি, উঠোনের মাটি, এবং ওই বাড়ির 4 কোণার, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4 কোণার মাটি। এইগুলো কিভাবে সংগ্রহ করেছেন এই মামাতো ভাই, কার দিয়ে সংগ্রহ করেছেন, এটা নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু বোঝা যায় যেহেতু তারা তাদের খুব কাছের আত্মীয় ছিলেন, অনায়াসেই ওই বাড়িতে আসা যাওয়া তাদের ছিল, লোক মারফত এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে। এটা মামাতো ভাই কাকে কয় টাকা দিয়ে সংগ্রহ করেছেন এটা জানা যায়নি, বা কিভাবে সংগ্রহ করেছেন জানা যায়। তবে ওই মামাতো ভাই আত্মীয়দের মাধ্যমে, এরপর দেখা যাচ্ছে যে এই হ্যাপি আন্টির বান্ধবীদের মাধ্যমে এই জিনিসগুলো সংগ্রহ করেছেন। এরপর তার উপর ভয়ঙ্কর আবার জাদুটোনা করা হয়। এখন এই জাদুটোনা যখন করা হয়েছে, এটা ছিল আগের থেকেও মারাত্মক। আগেরটা ছিল যে উনি অসুস্থ হয়ে থাকবেন সারা জীবন, বিয়ে শাদী হবে না। কিন্তু এইবার আরো ভয়ঙ্কর একটা ব্যাপার করা হয়, সেটা হচ্ছে যে উনি প্রথমত বিয়ে শাদী করতে পারবেন না, বা বিয়ে শাদী হবে না, যদি হয়ও উনি কখনো মা হতে পারবেন না, আর উনি আধা পাগল হয়েই সারা জীবন কাটিয়ে দেবেন, আর বিভিন্ন ধরনের অসুস্থতা তো থাকবেই। যখন এই কাজটি করা হয়েছে, এর 3 দিনের মাথায় এই হ্যাপি আন্টির মানসিক সমস্যা দেখা দেয়, ওনার আচার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। এদিকে অবস্থা এরকম হয়ে গেছে, বাড়ির সদস্যরা তো বুঝতে পারছে না কি ব্যাপার, আবার কি হয়ে গেল। তখন পাশের বাড়ির এক চাচি, উনি এগিয়ে আসেন এই সমস্যা সমাধানে। উনি এটা দেখে বলেন যে আরে আবার কি, কাল ঘা লাগলো, ঘা মানে আঘাত, আর এই ধরনের জাদুটোনার আঘাত আসলে ওনারা বলেন যে কাল ঘা, যে আবার কি মেয়েটার উপর কাল ঘা লাগলো, তাড়াতাড়ি কোনো কবিরাজকে দেখাও না, ভালো কোনো হুজুরকে দেখাও। তখন এই হ্যাপি আন্টির বাবা, উনি আশেপাশে খোঁজাখুঁজি করেও ভালো কোনো কবিরাজ পান না। এরপর উনি একটা সন্ধান পান, সেটা হচ্ছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবকাঠি বাজার নামে একটা জায়গা রয়েছে। তো ওইখানে একজন হিন্দু সাধক রয়েছে, উনি নাকি কালী সাধক ছিলেন।
তার কাছে যাওয়া হয়। তার কাছে যাওয়ার পর উনি কিছুটা সময় নেন, উনি ওনার মতো করে রিচুয়াল করছেন, কিন্তু কোনো তথ্য পান না। তার যত ধরনের পদ্ধতি আছে সবগুলো প্রয়োগ করার পরও কোনো ধরনের কোনো তথ্য পাচ্ছেন না। এই মেয়েটার কি হয়েছে, কারা করেছে, কি করেছে, কোন ধরনের জাদু করা হয়েছে, কিছুই বুঝতে পারছেন না উনি। এরপর ওই তান্ত্রিক বললেন যে যদি আমার কয়েকটা শর্ত মেনে নেন তাহলে আপনার সাথে আপনাদের বাড়িতে যেতে পারি, যেহেতু আমি কোনো তথ্য পাচ্ছি না। তখন এই হ্যাপি আন্টির বাবা বললেন যে ঠিক আছে, বলেন কি কি শর্ত। তখন উনি বলেন যে আমি আপনাদের ঘরে থাকতে পারবো না, আমাকে উঠোনের এক পাশে তাঁবুর মতো করে একটা সামিয়ানা টানিয়ে দিতে হবে, আমি সেখানে থাকবো। আর খাবার দাবার আপনারা যা দেবেন তা খেতে আমার কোনো সমস্যা নাই, তবে খাবারটা আমার সামনে রাখবেন, আমার থেকে বেশ দূরে রাখবেন, আমি আমার মতো করে খেয়ে ওই থালাবাটি ধুয়ে আবার ওখানে রাখবো, ওখান থেকে আপনারা নিয়ে যাবেন, কিন্তু আমার কাছে খাবার দিবেন না। আর একজন তুলা রাশির লোক গুছিয়ে রাখবেন। হ্যাপি আন্টির বাবা তো এই শর্তে রাজি হয়ে যান। এরপর ওই তান্ত্রিককে উনি বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর মানে সেই অনুযায়ী সবকিছু করা হয়। তবে একটা সমস্যা দেখা দিল, সেটা হলো ওই তুলা রাশির লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোনোভাবেই আশেপাশে পাচ্ছিলেন না। তারপর ওই তান্ত্রিক যখন বাসায় ঢুকছেন, ঢোকার পরে উনি বলছেন যে এইবার বুঝছি যে ঘটনাটা কি হয়েছে, কেন আমি কোনো ধরনের কোনো তথ্য সংগ্রহ করতে পারতেছিলাম না। তান্ত্রিক বলেন যে আমার যারা অনুগত জিন ছিল ওরা এই বাড়ির ভিতর ঢুকতে পারছিল না, কেননা এই বাড়িতে নতুন করে এমন এক জাদু করা হয়েছে, চতুর্দিকে এমন একটা বন্ধনী দেওয়া হয়েছে যে এই বাড়ি কোনো খোঁজ খবর নেওয়া সম্ভব না। আমার জিনেরা কোনোভাবেই এখানে ঢুকতে পারছিল না, এই জন্যই মূলত কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, যেহেতু আমি চলে আসছি, এখন এই সমাধান হয়ে যাবে। এদিকে তুলা রাশির লোক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে হ্যাপি আন্টির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। যখন ওই তান্ত্রিক এই বাসায় আসছেন তারপর থেকে আরো সমস্যা বেড়ে গেছে। তখন এই তান্ত্রিক একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটা ধ্যানে বসেন। ধ্যানে বসার পর উনি একটা সন্ধান দিলেন যে আপনারা এই কয়েক গ্রাম পরে এই নামে একটা লোক আছে, আমি খবর পেয়েছি, তার কাছে যান, তাকে নিয়ে আসেন। উনি তুলারাশির লোক। তখন নানা ওই তান্ত্রিকের দেয়া তথ্য অনুযায়ী গিয়ে ওই তুলারাশির লোককে নিয়ে আসেন। নিয়ে আসার পর তারপর উনি আসনে বসেন। আসনে বসার পর যে জিন হাজির করা হয়েছে বিষয়টা এরকম না, উনি নিজের মতো করেই কাজ করছিলেন। তারপর ওই তুলা রাশিকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ উনি করতে থাকেন। দেখা গেল এই যে হ্যাপি আন্টি, ওনার বালিশের ভেতরে একটা তাবিজ পাওয়া গেল। উনি যে খাটে থাকেন ওই খাটের নিচের মাটির অংশে একদম ভেতর দিকে তাবিজ পাওয়া গেল। তারপর ওই ঘরের যেই একটা জায়গা, আমরা খাট থেকে নামার পরে তো সামনে একটু জায়গা থাকে দরজার কাছে যাওয়ার আগে, সেখানে মাটি ঘুরে একটা তাবিজ পাওয়া গেল, বাড়ির উঠোনে পাওয়া গেল, বাড়ির চতুর্দিকে পাওয়া গেল, সবগুলো জিনিস তোলা হয়েছে এবং সেগুলো তান্ত্রিক নষ্ট করে দিয়েছে। তবে সমস্যা বাঁধলো আর একটা, সেটা হচ্ছে এই জাদুগুলো যখন করা হয়েছিল তখন একটা তাবিজ নাকি নদীতে ফেলে দেওয়া হয়েছে, প্রবাহমান নদীতে। যেহেতু পিরোজপুর অঞ্চল, আশপাশে তো অনেক নদী রয়েছে, এই জিনিসটা উদ্ধার করা যাচ্ছে না। তখন তান্ত্রিক একটা কাজ করেন, বেশ বড় সাইজের একটা তরতাজা টাকি মাছ ধরতে বলেন। তো এইটা ধরা কোনো অসুবিধার কাজ ছিল না, অল্প সময়ের মধ্যে সেটা ধরা হয়। ধরার পর তান্ত্রিক কিছু একটা লেখেন, লেখার পর ওই টাকি মাছের মুখের ভিতরে সেটা ঢুকিয়ে দেন। ঢুকিয়ে দেওয়ার পর তান্ত্রিক নিজের হাতে একটা নদীতে ওই টাকি মাছকে ছেড়ে দেন এবং উনি বলে দেন এই টাকি মাছটা নিজেই গিয়ে ওই তাবিজটাকে নষ্ট করে দেবে, সুতরাং চিন্তার আর কোনো কারণ নাই। তো এভাবে তো এই জিনিসটা করা হলো। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ইচ্ছায় এই হ্যাপি আন্টি সুস্থ হতে থাকলেন। তবে ওই তান্ত্রিক একটা কথা বলেছিলেন ওই হ্যাপি আন্টিকে, সেটা হচ্ছে যে মারে তোমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু কি ক্ষতি হয়েছে এটা আমি এখনই বুঝতে পারছি না, এটা হয়তোবা আরো কিছুদিন পরে বোঝা যাবে, কিন্তু এখন আমি এটা ধরতে পারতেছি না, দেখি আপাতত এই সমস্যার সমাধানটা হোক। তো এরপর আস্তে আস্তে হ্যাপি আন্টি স্বাভাবিক হতে থাকেন। তবে এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই কাজটা কে করেছে। এটা কিন্তু এই প্রথম যিনি একজন ফকির আসছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছিলেন যে এই কাজটা কে করেছে সেটা কিন্তু এই হ্যাপি মা উনি বলতে পারবে, তার এই বিষয়ে ধারণা আছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি চেপে গিয়েছেন, কারণ একটু চাপা স্বভাবের মহিলা, তো উনি এই বিষয়টা আসলে বাড়াতে চান নাই। এটা বললে অনেক ধরনের সমস্যা তৈরি হবে, আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ঝামেলা তৈরি হবে, এই জন্য এটা বাড়াতে চান নাই। যেহেতু আল্লাহর মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে, এটা এখানেই চাপা থাক। এরপরে যখন এই তান্ত্রিক আসছে তাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। এদিকে তান্ত্রিক বলেন যে এইটা আপনাদের মেয়ে জানে, তবে ও যেহেতু বলতে চাচ্ছে না, আমিও এটা বলবো না, তবে আপনাদের আপন লোকই করেছে। আমি এমন একটা কাজ করে দিব যাতে করে আপনারা বুঝতে পারবেন কাজটা কে করেছে। তখন উনি বলে দেন যে আমি এমন একটা কাজ করে দিলাম যে এই কাজটা করেছে তার শরীরে এমন যন্ত্রণা হবে জামা কাপড় গায়ে রাখতে পারবে না, আর তার মাথার চুল পড়ে যাবে, এই মাথায় চুল আর কোনোদিন গজাবে না। তবে হ্যাঁ, তারা জ্বালাপুরে একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু মাথার চুল আর গজাবে না। সে যেই অপকর্ম করেছে তার পুরোটা জীবন এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। তো উনি যখন এই কাজটা করেছিলেন এর পর দিন থেকে নাকি ওই মামাতো ভাই শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায় আর তার মাথার চুল পড়তে থাকে। 3 দিনের মাথায় তার শরীরে মানে যত লোম আছে মাথার চুল সহ সব পড়ে যায়।
তার শরীরে জ্বালা পড়া একটা সময় ঠিক হয়ে গেল, তার মাথার চুল কিন্তু আর হয়নি। এদিকে কিছুদিন পর ওই তান্ত্রিকের কাছে যাওয়া হয় যে তার কি ক্ষতি হয়েছে, এটা কি ধরতে পেরেছেন কিনা। তখন তান্ত্রিক জানান যে হ্যাঁ ধরতে পেরেছি, তা হলো এই মেয়েটার বিয়ে সহজে হবে না, আর মেয়েটার বিয়ে হলো বাচ্চা সহজে হবে না, তবে এটার একটা সমাধান আছে। তখন উনি বেশ কিছু কাজ করে দিয়েছিলেন এবং ওই হ্যাপি আন্টিকে বলে দিয়েছিলেন যে মা তুমি বিয়ের পর খুব দ্রুত সন্তানাদি নিবা এবং পর পর দুটা সন্তান নিবা, দুটোর বেশি তোমার সন্তান হবে না, এটা সম্ভব না। এরপর হ্যাপি আন্টি উনি তো সব কিছু বুঝতে পারলেন। হ্যাপি আন্টি পরবর্তীতে আসলে এই যে যখন মাথা চুল পড়ে গেল তখন উনি বলেছেন যে এই ঘটনা আমি আসলে পারিবারিকভাবে ঝামেলা হোক, আত্মীয় স্বজনদের মধ্যে ঝামেলা হোক, এই বিষয়টা আমি বলতে চাই নাই। পরিবারের সদস্যরা একটু বকাঝকা করছিলেন, কিন্তু এটাই দেখা গেল যে শত্রুতা বাড়তে পারে, সেই চিন্তা করেই তো উনি ভালো মনে করেই বলতে চান নাই। সেটাতেও ওনারা সাধুবাদ জানিয়েছিলেন, তবে সবাই তো বুঝে গেল। আর ওই মামাতো ভাই পরে স্বীকার করেছিল, সে অনুতপ্ত হয়েছিল। এদিকে হ্যাপি আন্টি যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হবার পর প্রায় 4 বছর, 1997 সালে বিয়ে হয়েছে, বিয়ের 4 বছর অতিবাহিত হলে কোনো সন্তানাদি হচ্ছিল না। এদিকে হ্যাপি আন্টির যিনি হাজবেন্ড, উনি কিন্তু ওনার মা বাবার একমাত্র সন্তান ছিলেন। এদিকে সন্তানাদি হচ্ছে না, এই সহায় সম্পত্তি যা আছে এর উত্তরসূরি কে হবে, এটা নিয়েও তো তার মাথায় একটা চিন্তা ছিল। তখন আবারও সেই তান্ত্রিকের কাছে যাওয়া হয় যে আপনি তো একটুকু সমাধান করেছেন, বাকিটা একটু চেষ্টা করেন। তখন তান্ত্রিক আবার একটু কাজ করেন, তখন আল্লাহর রহমতে ওই হ্যাপি আন্টির পরপর 2টা সন্তান হয়, প্রথমে ছেলে তারপরে মেয়ে। হ্যাপি আন্টি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন। আর ওই যে মামাতো ভাই, সেও বিয়ে শাদী করেছে, তবে তার মাথায় কিন্তু একটা চুলও এখনো গজায় নাই, পুরো মাথা টাক। প্রিয় লিসেনার্স, আমি শুরুতে বলেছিলাম যে এই রাইসুল ইসলাম লিওন ভাই উনি ঘটনাটি কিভাবে পেয়েছেন, কার কাছ থেকে সংগ্রহ করেছেন, সেটা এখন আমি বলি। এই যে শারমিন আক্তার হ্যাপি আন্টি, ওনার বড় ছেলেই হচ্ছে এই রাইসুল ইসলাম লিওন ভাই, অর্থাৎ এই হ্যাপি আন্টি হচ্ছে রাইসুল ইসলাম লিওন ভাইয়ের মা। লিওন ভাইয়ের ছোট একটা বোন আছে, তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, কোনো সমস্যা নেই। তো এই যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, কখনো যদি দেখা যায় এই ধরনের কোনো সমস্যা হয়েছে, কারোর সাথে ঝগড়াঝাটি হওয়ার পর এই ধরনের সমস্যা হয়েছে, এটাকে স্বাভাবিক অসুস্থতা আমরা ভাববো না, অতি দ্রুত চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো অবশ্যই যারা শরিয়াসম্মতভাবে রুকিয়া করেন তাদের কাছে গিয়ে সমস্যার সমাধান নিতে, এটা স্থায়ী হয়। আর যদি